হরে কৃষ্ণ। শ্রীলা প্রভুপাদের জীবনী পাঠে ৩ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পূর্ববর্তী পর্বগুলি শোনার জন্য আপনারা শ্রীল প্রভুপাদ নামক প্লেলিস্টটি চেক করতে পারেন। শ্রীল প্রভুপাদের সন্ন্যাস গ্রহণ, তার ভাবধারা, তার রচনা, শ্রীমদ্ ভগবতের প্রকাশ এবং পাশ্চাত্যে কৃষ্ণ ভাবনামৃত প্রচারে সমস্ত কিছুই পরস্পর সম্পর্কিত ছিল। প্রচারের জন্য গ্রন্থের প্রয়োজন, বিশেষ করে তিনি যদি পাশ্চাত্যে যান। পাশ্চাত্যে লক্ষ লক্ষ গ্রন্থ ছিল, কিন্তু মানব মনের পারমার্থিক চাহিদা পূরণের মতো সেখানে কিছু ছিল না। তিনি এই গ্রন্থগুলি পাশ্চাত্যে নিয়ে গিয়ে সেগুলি বিতরণ করে ভগবানের প্রতি প্রকৃত প্রেম কিভাবে বিকশিত করতে হয় এই গ্রন্থের মাধ্যমে মানুষকে সেই শিক্ষা দিতে চেয়েছিলেন। যদিও ইংরাজি ভাষায় প্রচারক হিসাবেই তার পরিচিতি ছিল, তবুও তিনি জানতেন যে বিদেশি ভাষায় তার বক্তব্য উপস্থাপনার মধ্যে অনেক ভ্রান্তি ছিল, কিন্তু সেগুলি সংশোধন করে দেওয়ার মতো তার কোনো সম্পাদক ছিল না। এই সকল ত্রুটিগুলি তাকে শ্রীমদ্ ভগবতের প্রকাশনা কার্য থেকে বিরত রাখতে পারেনি। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি লিখেছিলেন, যখন কোনো বাড়িতে আগুন লাগে তখন সে বাড়ির বাসিন্দারা বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের কাছে সাহায্য প্রার্থনা করে। সেই প্রতিবেশীরা বিদেশি হলেও সাহায্য গ্রহীতা এবং সাহায্যদাতার মধ্যে ভাব বিনিময় করার ব্যাপারে বিদেশি ভাষা কোনো অসুবিধা সৃষ্টি করে না। বর্তমানকালে সমগ্র বিশ্বের কলুষিত পরিবেশে এই চিন্ময় বাণী প্রচারের ক্ষেত্রে সে একই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভগবতের রচনাকার শ্রীল ব্যাসদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এটির কোনো পরিবর্তন সাধন করেননি। এটি ছিল তার মৌলিক গুণ। কখনো কখনো তিনি নিজের উপলব্ধির কথা সংযোজন করেছিলেন, কিন্তু তা কখনো পূর্বতন আচার্যদের উৎকর্ষতাকে অতিক্রম করে যাবার জন্য করা হয়নি। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনায় গুরু পরম্পরা ক্রম রক্ষা করা এবং ভ্রম ও নিয়মভঙ্গ না করার ব্যাপারে তিনি সচেতন ছিলেন। তিনি জানতেন শিষ্য পরম্পরার সততা রক্ষিত না হলে ভগবতের ভাষ্য মূল্যহীন হয়ে পড়ে। ছিপ্পিবাদার মন্দিরে তার ঘরটিতে ছাদের উপর থেকে ঝোলানো একটি ম্লান আলোর নিচে বসে তিনি দিবারাত্র টাইপ করে চলেছিলেন। তিনি একটি পাতলা মাদুরে বসতেন আর একটি ট্রাঙ্কের উপরে থাকতো তার টাইপরাইটার। একটি পাথর চাপা দিয়ে তিনি টাইপ করা কাগজগুলি একদিকে রেখে দিতেন। আহার এবং নিদ্রা প্রায় ছিল না বললেই চলে। তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করতেন যে দিগ্ভ্রান্ত সভ্যতায় শ্রীমদ্ ভগবত একটি বিপ্লব সূচিত করবে। এইভাবে গভীর মনোযোগ এবং নিষ্ঠার সঙ্গে তিনি প্রতিটি শব্দের অর্থ ও ভাষ্য রচনা করেছিলেন। যত দ্রুত সম্ভব এটি সম্পূর্ণ করা হচ্ছিল। শ্রীল প্রভুপাদ তার বৃন্দাবনের বাসস্থান শ্রী রাধা দামোদর মন্দিরে স্থানান্তরিত হয়েছিলেন। এখন তিনি তার ঘর থেকে না বেরিয়েই পূজার বেদী, বৃন্দাবন চন্দ্রের 4 ফুট উঁচু বিগ্রহ দেখতে পেতেন। কালো পাথরের তৈরি শ্রীকৃষ্ণের এই শ্রী বিগ্রহটি শত শত বছর আগে কৃষ্ণদাস কবিরাজ পুজো করতেন। বংশীগোপালজি মন্দিরে তার কক্ষটির তুলনায় এই ঘরটি অনেক ভালো ছিল, কারণ এখন তিনি জীব গোস্বামীর মন্দিরে বসবাস করছিলেন, যেখানে রূপ সনাতন, রঘুনাথ ও জীব গোস্বামীর মতো মহান বৈষ্ণব আচার্যগণ সম্মিলিত হতেন, প্রসাদ পেতেন, নাম কীর্তন করতেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিষয়ে আলোচনা করতেন। এটি শ্রীমদ্ ভগবত লেখার পক্ষে সুন্দরতম স্থান ছিল। শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থানকালে শ্রীল প্রভুপাদ নিজেই তার রান্না করতেন। তিনি যখন প্রসাদ গ্রহণ করতেন তখন তিনি জাফরি কাটা জানলার মধ্যে দিয়ে শ্রীল রূপ গোস্বামীর সমাধি স্তম্ভ দেখতে পেতেন। তিনি রূপ গোস্বামীর উপস্থিতি অনুভব করতেন। তিনি তার গুরুদেবের কথা এবং তার ব্রতের কথা ভাবতেন। শ্রীল প্রভুপাদের গুরু মহারাজ এবং তার পূর্ববর্তী গুরু মহারাজেরা ও তাদের শিষ্য পরম্পরা চেয়েছিলেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবীময় ছড়িয়ে পড়ুক, আর তাই শ্রীল প্রভুপাদ প্রতিদিন শ্রীল রূপ গোস্বামীর সমাধির সামনে বসে পথ নির্দেশের জন্য তার পূর্বতন আচার্যদের কাছে প্রার্থনা করেছিলেন। তাদের কাছ থেকে তিনি যে আন্তরিক নির্দেশ লাভ করেছিলেন তা ছিল সুনিশ্চিত আদেশ। কোনো সরকার, কোনো প্রকাশক অথবা অন্য কেউই তাকে বিচলিত করতে পারেনি। শ্রীল রূপ গোস্বামী চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও চেয়েছিলেন যে তিনি যেন পাশ্চাত্য দেশে যান এবং শ্রীকৃষ্ণ তাকে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য রাধা দামোদর মন্দিরে নিয়ে এসে তার ব্যবস্থা করেছিলেন।
রাধা দামোদর মন্দিরে এসে তিনি অনুভব করলেন যে তিনি যেন এক শাশ্বত জগতে প্রবেশ করেছেন, যা কেবল পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তরাই জানেন। যদিও তারা তাকে তাদের অতীত দিনে স্মৃতি বিজারিত স্থানে তাদের অন্তরঙ্গ সহযোগী হওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের এই অনুভূতি হয়েছিল যে তারা তাকে আদেশ করছেন। তিনি যেন পৃথিবীর বিস্মরণীয়শীল অংশে আচার্যদের বাণী প্রচার করার জন্য এই রাধা দামোদর মন্দির এবং এই বৃন্দাবন ছেড়ে চলে যান। গ্রন্থাদি রচনা ছিল সংগ্রামের অর্ধাংশ এবং অপর অর্ধাংশ ছিল প্রকাশনা। যে কোনো কারণে হোক না কেন, প্রকাশকেরা 60 খণ্ডের ভাগবতের ধারাবাহিক প্রকাশে উৎসাহী ছিলেন না। শ্রীল প্রভুপাদও এর থেকে কম খণ্ডে উৎসাহী ছিলেন না। সুতরাং গ্রন্থ প্রকাশনার কাজে তিনি চাঁদা ও দান সংগ্রহ করতে বাধ্য হয়েছিলেন এবং গ্রন্থগুলি তার নিজের খরচেই তিনি প্রকাশ করেছিলেন। একটি প্রকাশন সংস্থা তাকে গোরখপুরে গিয়ে প্রখ্যাত ধর্মগ্রন্থের প্রকাশক হনুমান প্রসাদ পোদ্দারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ 500 মাইল ভ্রমণ করেছিলেন এবং 4000 টাকার দান সংগ্রহ করেছিলেন, যার সবটাই তিনি শ্রীমদ্ ভগবতের প্রথম খণ্ডের প্রকাশনার জন্য ব্যয় করেছিলেন। প্রুফ সংশোধনের কাজ শ্রীল প্রভুপাদ নিজেই করতেন। যখন প্রথম খণ্ডটি ছাপা হয়েছিল তখনও তিনি শেষ পরিচ্ছেদটি লিখছিলেন। ওকে প্রেসে প্রুফগুলি তৈরি হয়ে গেলে তিনি সেগুলি নিয়ে চিপ্পিবাদা তার ঘরে ফিরে আসতেন এবং সেগুলি সংশোধন করে আবার যথাস্থানে ফেরত দিয়ে আসতেন। 1962 সালে তিনি প্রতিদিন তার ঘরে এবং প্রেসে আসা যাওয়া করতেন। প্রতিবেশীরা ব্যবসার জন্য একত্রে মিলেমিশে থাকত এবং তারা ভাড়া বাড়িতে থাকত, আর তাদের ছেলেমেয়েরা বিপজ্জনকভাবে রাস্তায় খেলা করত। শ্রীলা প্রভুপাদ ছিলেন অমায়িক ও দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি এই সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। যখন তিনি হেঁটে যেতেন তখন ভাড়াটে বাড়ির বাসিন্দারা, টালি বিক্রেতারা, শস্য বিক্রেতারা, মিষ্টির দোকানিরা এবং মুদ্রাকরেরা তাকে দেখত। মাথার উপরে থাকতো ইলেকট্রিকের তার, পায়রা আর ভাড়াটে বাড়ির বারান্দা থেকে ঝোলানো কাপড়। পথে একটি মসজিদ পার হয়ে সবশেষে তিনি ওকে প্রেসে উপস্থিত হতেন। তিনি সেখানে তার সংশোধিত প্রুফগুলি দিতেন এবং উদ্বেগপূর্ণ চিত্তে ছাপার কাজে তত্ত্বাবধান করতেন। ছাপার কাজ শেষ হয়ে যাওয়ার পর শ্রীল প্রভুপাদ তার ব্যাক টু গড হেড পত্রিকাটির মতোই বইগুলি বিক্রি করার জন্য গিয়েছিলেন। তিনি খুব শীঘ্রই হনুমান প্রসাদ পোদ্দার এবং যশস্বী হিন্দু দার্শনিক ডক্টর এস রাধাকৃষ্ণনের কাছ থেকেও তার গ্রন্থের এক সন্তোষজনক সমালোচনা লাভ করলেন। সম্মানজনক আড্ডিয়ার লাইব্রেরি বুলেটিনে বিষয়বস্তুর উপর সম্পাদকের গভীর এবং বিস্তৃত জ্ঞান রয়েছে মন্তব্য করে এক পূর্ণাঙ্গ সমালোচনা প্রকাশিত হয়। তার বিদগ্ধ গুরু ভাতারাও তাকে প্রশংসাসূচক পত্র লিখেছিলেন। শ্রীল প্রভুপাদ ইউএস এম্বাসি থেকে গ্রন্থের 18 কপির একটি অর্ডার পাওয়ার ব্যবস্থা করেছিলেন, যা কংগ্রেসের লাইব্রেরির মাধ্যমে আমেরিকায় বিতরিত হবে। প্রতিষ্ঠানগত চাহিদা দ্রুতগামী ছিল, কিন্তু তারপর তাও মন্থর হয়ে গেল। একমাত্র প্রতিনিধিরূপে শ্রীল প্রভুপাদ খুব সামান্য কয়েকটি কপি বিক্রি করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। পরবর্তী খণ্ডটির জন্য টাকা সংগ্রহের সম্পূর্ণ দায়িত্বই ছিল তার নিজের। ইতিমধ্যে তিনি অনুবাদ এবং তাৎপর্য রচনার কাজ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু বিক্রি এত হ্রাস পেল যে তার জীবদ্দশায় হয়তো তার পক্ষে এই কার্য আর সম্পন্ন করা সম্ভব হয়ে উঠবে না। শ্রীল প্রভুপাদ প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের কাছে তার গ্রন্থ পাঠিয়েছিলেন এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রী বিশ্বনাথ দাস এবং ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেনের কাছ থেকে সন্তোষজনক সমালোচনা লাভ করেছিলেন। তিনি ডক্টর জাকির হোসেনের সঙ্গে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারও করেছিলেন এবং এর অল্প কয়েক মাস পরেই তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। পার্লামেন্ট বিল্ডিংয়ের বাগানে প্রচলিত প্রথানুযায়ী একটি অনুষ্ঠানে সহযোগী পরিবৃত প্রধানমন্ত্রী সেই বৃদ্ধ সন্ন্যাসীকে আপ্যায়ন করেছিলেন। শ্রীল প্রভুপাদ তার চশমার মধ্যে দিয়ে গভীর দৃষ্টিপাত করলেন, সামনে এগিয়ে গিয়ে শ্রীমদ্ ভগবত দেখালেন এবং নিজের পরিচয় দান করলেন। শ্রীল প্রভুপাদ যখন শ্রীমদ্ ভগবতের প্রথম খণ্ডটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন, তখন ফটোগ্রাফার শ্রীল প্রভুপাদ এবং বই হাতে সহাস্য প্রধানমন্ত্রীর একটি ছবি তুলে নিলেন। পরের দিন শ্রীল প্রভুপাদ প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে একটি পত্র লিখলেন। তার উত্তরে শীঘ্রই তিনি প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা একটি চিঠি পেয়েছিলেন। প্রিয় স্বামীজি, আপনার পত্রের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে শ্রীমদ্ ভগবতের একটি কপি উপহার দেওয়ার জন্য আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ।
আমি উপলব্ধি করছি যে আপনি একটি মূল্যবান কর্ম সম্পাদন করছেন। সরকারি প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলি যদি এই গ্রন্থের কপিগুলি ক্রয় করে তাহলে খুব ভালো হবে। সন্তোষজনক সমালোচনাগুলিকে বিজ্ঞাপন হিসেবে কাজে লাগিয়ে শ্রীল প্রভুপাদ পরবর্তী অন্যান্য খণ্ডগুলি টাকা সংগ্রহের জন্য চেষ্টা করেছিলেন, আর সেজন্য তিনি সম্ভাব্য সমস্ত দাতাদের সঙ্গে দেখা করেছিলেন। অবশেষে তিনি পাণ্ডুলিপি এবং টাকা নিয়ে বই ছাপাতে গিয়েছিলেন এবং এইভাবে তিনি আবার মুদ্রণের জগতে প্রবেশ করলেন। কাগজ কিনতে, প্রুফ সংশোধন করতে এবং মুদ্রককে একটি পরিকল্পনা করে দিয়েছিলেন, যার ফলে প্রত্যেকটি বই ঠিক সময়ের মধ্যে মুদ্রণ শেষ হয়ে যেতে পারত। এইভাবে তার কাছে কোনো টাকা না থাকা সত্ত্বেও শুধুমাত্র তার অদম্য অধ্যবসায়ের ফলেই 2 বছরের কিছু কম সময়ের মধ্যে শক্ত মলাটে বাঁধানো 3টি খণ্ড তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। এইভাবে তিনি খুব শীঘ্রই তার দেশবাসীদের মধ্যে বিদগ্ধ মহলে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য দেশে যাওয়ার তার পরিকল্পনা ছিল। তৃতীয় খণ্ডটি মুদ্রিত হয়ে যাওয়ার পর তিনি মনে করলেন যে তিনি যাবার জন্য তৈরি হয়েছেন। তিনি এখন 69 বছর বয়সের বৃদ্ধ, তাই তার এক্ষুনি যাত্রা করা উচিত। 40 বছরেরও আগে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাবাসী এক যুবককে বলেছিলেন পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে। প্রথমে যুবক অভয়চরণের কাছে তা অসম্ভব মনে হয়েছিল। যে কোনো কারণেই হোক না কেন, পরিবারের দায়িত্বের বাধা এখন সরে গিয়েছে এবং পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য সম্পূর্ণভাবেই তিনি মুক্ত। সমস্ত বাধা অপসারিত হওয়া সত্ত্বেও যাতায়াত খরচ এবং বিশেষ কোনো ব্যাপারে সরকারের অনুমতি অবশেষে একটি বিশেষ বাধা হয়ে থাকলো। তারপরেই 1965 সালে হঠাৎ খুব তাড়াতাড়ি একটির পর একটি চূড়ান্ত বাধাগুলি অপসারিত হলো। শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে মথুরার ব্যবসায়ী মিস্টার আগরওয়ালের সঙ্গে দেখা করেছিলেন। কথা প্রসঙ্গে তিনি তাকে বলেছিলেন যে তিনি পাশ্চাত্য দেশে যেতে চান, যা তিনি প্রায় সকলকেই বলতেন। মিস্টার আগরওয়াল যদিও শ্রীল প্রভুপাদকে মাত্র মিনিট কয়েক আগেই চিনেছিলেন, তবুও তার আমেরিকায় যাবার জন্য তিনি শতপ্রবৃত্ত হয়ে পেনসিলভেনিয়াতে তার ইঞ্জিনিয়ার ছেলে গোপালকে চিঠি পাঠালেন যে সে তাকে জামিন হওয়ার একটি ফর্ম পাঠাতে পারবে কিনা। মিস্টার আগরওয়াল যখন এইভাবে স্বতঃস্ফূর্ত হয়ে তাকে সাহায্য করতে লাগলেন, শ্রীল প্রভুপাদ তখন অত্যন্ত আগ্রহ প্রকাশ করতে লাগলেন যে তিনি যেন দয়া করে তা করেন। শ্রীল প্রভুপাদ দিল্লিতে ফিরে এলেন, প্রশস্ত রাজপথে আগের মতো বই বিক্রি করতে যেতে লাগলেন এবং কিছু সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন তিনি বৈদেশিক মন্ত্রণালয়ের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্কিত হলেন এবং খবর পেলেন যে তার বিদেশ ভ্রমণের সমস্ত কিছু তৈরি। দেশ ত্যাগ করার জন্য তিনি কোনো রকম উৎসাহ তখন বোধ করছিলেন না। বিশদ জানার জন্য তিনি মন্ত্রীবর্গকে জিজ্ঞেস করেছিলেন। তারা তাকে মিস্টার গোপাল আগরওয়াল, বাটলার, পেনসিলভানিয়ার নাম সই সহ একটি সংবিধিবদ্ধ ঘোষণাপত্র দেখিয়েছিলেন। মিস্টার আগরওয়াল বেশ গুরুগম্ভীরভাবে ঘোষণা করেছিলেন যে শ্রীল প্রভুপাদের আমেরিকায় থাকার সময় যা কিছু খরচা সব তিনিই বহন করবেন। এখন শ্রীলা প্রভুপাদ একজনকে জামিন রূপে পেলেন, কিন্তু এখনও তার পাসপোর্ট, ভিসা, পি ফর্ম এবং যাতায়াত ভাড়ার প্রয়োজন। পাসপোর্টটা সহজ ছিল। পাসপোর্ট এবং জামিনের কাগজপত্র নিয়ে শ্রীল প্রভুপাদ বোম্বে গেলেন আমেরিকায় যাওয়ার জন্য তার সহযোগী সন্ধানের কাজে। কোনো বই বিক্রির জন্য বা বই ছাপার জন্য নয়, অথবা অর্থ সংগ্রহের জন্য নয়। শ্রীল প্রভুপাদ স্কিন্দিয়া স্টিমশিপ লাইনের প্রধান শ্রীমতী সুমতি মোরারজির সান্নিধ্যে এসেছিলেন এবং যিনি শ্রীমদ্ ভগবতের 2য় খণ্ডটি ছাপানোর জন্য অনেক অর্থদান করে তাকে সাহায্য করেছিলেন। শ্রীল প্রভুপাদ সুমতি মোরারজি সেক্রেটারি মিস্টার চোকসিকে তার জামিনের সমস্ত কাগজপত্র দেখালেন এবং তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং শ্রীল প্রভুপাদের পক্ষ থেকে মিসেস মোরারজির কাছে গিয়েছিলেন। তিনি তাকে বললেন, বৃন্দাবন থেকে স্বামীজি ফিরে এসেছেন। আপনার দানে তিনি তার গ্রন্থ প্রকাশ করেছেন। তার একজন জামিন আছে এবং তিনি আমেরিকায় যেতে চান। তিনি চাইছেন যে আপনি যেন তাকে একটি স্কিন্দিয়া জাহাজে পাঠান। মিসেস মোরারজি বলেছিলেন, না, স্বামীজি এতই বৃদ্ধ যে তার পক্ষে আমেরিকায় গিয়ে কোনো কাজ সম্পূর্ণভাবে সম্পাদন করা অসম্ভব। মিসেস মোরারজির কথাগুলো মিস্টার চোকসি শ্রীল প্রভুপাদকে বললেন, কিন্তু তিনি অত্যন্ত উদাসীনভাবে কথাগুলি শুনলেন। মিসেস মোরারজি চাইছিলেন যে তিনি ভারতেই থাকুক আর শ্রীমদ্ ভগবত সম্পূর্ণ করুক। তিনি জোর দিলেন, আমেরিকায় কেন যাবেন, এখান থেকেই কাজটি শেষ করুন। কিন্তু শ্রীল প্রভুপাদ যাওয়ারই স্থির করেছিলেন।
তিনি শ্রীমতী মোরারজিকে রাজি করানোর জন্য মিস্টার চোকসিকে বলেছিলেন এবং কি বলতে হবে তাও শিখিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় এই ভদ্রলোক আমেরিকায় যেতে এবং সেখানকার জনগণের কাছে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে খুবই উৎসাহী। কিন্তু মিস্টার চোকসি যখন শ্রীমতী মোরারজিকে বললেন, তিনি পুনরায় অসম্মতি জানিয়েছিলেন। শ্রীল প্রভুপাদের স্বাস্থ্য ভালো নয়। তাছাড়া আমেরিকার মানুষ খুব সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্নও নয়, তাই তারা হয়তো তার কথা শুনবেই না। মিস্টার চোকসির অক্ষমতায় বিরক্ত হয়ে শ্রীল প্রভুপাদ নিজে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার চাইলেন। তার সাক্ষাৎকার প্রার্থনা মঞ্জুর হলো এবং দৃঢ় প্রত্যয়ী প্রভুপাদ খুব জোরালোভাবে অনুরোধ করেছিলেন, অনুগ্রহ করে আমাকে একটি টিকিট দিন। সুমতি মোরারজি উদ্বিগ্ন হয়ে বলেছিলেন, স্বামীজি, আপনি প্রবীণ, আপনি কেন এই দায়িত্ব নিচ্ছেন? আপনার কি মনে হয় এটি ঠিক কাজ হচ্ছে? প্রভুপাদ তার হাত তুলে উদ্বিগ্ন কন্যাকে সন্তুষ্ট করার ভঙ্গিতে বলেছিলেন, না, সবই ঠিক আছে, কিন্তু আপনি জানেন না সহকারীরা কি ভাবছে। তারা বলছে স্বামীজি সেখানে মৃত্যুবরণ করতে চলেছেন। প্রভুপাদ একটি ভ্রান্ত জনশ্রুতির প্রতি উদাসীনতা দেখানোর মতো মুখ ভার করেছিলেন। আবার তিনি একটি টিকিট দেওয়ার জন্য বলেছিলেন। শেষ পর্যন্ত শ্রীমতী মোরারজি বলেছিলেন, ঠিক আছে, আপনার পি ফর্ম আনুন, আমি আপনাকে আমাদের জাহাজেই সেখানে পাঠানোর বন্দোবস্ত করে দেব। শ্রীল প্রভুপাদ হেসে খুব খুশি হয়ে সেই সন্দেহাকুল বিস্ময় বিমূঢ় কর্মচারীদের পিছনে ফেলে রেখে অফিস ত্যাগ করেছিলেন। শ্রীমতী মোরারজির নির্দেশনা অনুসারে তার সেক্রেটারি সমস্ত বন্দোবস্ত করেছিলেন। শ্রীল প্রভুপাদের কোনো গরম পোশাক ছিল না। মিস্টার চোকসি একটি পশমের জ্যাকেট এবং অন্যান্য পশমের পোশাক ক্রয় করার জন্য তাকে নিয়ে গিয়েছিলেন। শ্রীল প্রভুপাদের অনুরোধে মিস্টার চোকসি মহাপ্রভু শ্রী চৈতন্যে লেখা 8টি শ্লোক সমন্বিত 500 প্রচারপত্র এবং শ্রীমদ্ ভগবতের একটি বিজ্ঞাপন মুদ্রিত করে দিয়েছিলেন। শ্রীমতী মোরারজি 13ই আগস্ট কলকাতা থেকে ছেড়ে যাবার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজে প্রভুপাদের জন্য একটি স্থান সংরক্ষণ করেছিলেন। তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে শ্রীল প্রভুপাদ যে জাহাজটিতে ভ্রমণ করবেন তার ক্যাপ্টেন যেন একজন ব্রাহ্মণ এবং একজন নিরামিষাশীর প্রয়োজন সম্পর্কে বুঝতে পারে। শ্রীমতী মোরারজি জলদূত জাহাজের ক্যাপ্টেন অরুণ পান্ডিয়াকে প্রভুপাদের জন্য অতিরিক্ত সবজি এবং ফলমূল নিতে নির্দেশ দিয়েছিলেন। মিস্টার চোকসি বোম্বাইয়ে শেষ দুদিন প্রভুপাদের সঙ্গে অতিবাহিত করেছিলেন এবং মুদ্রণালয় থেকে প্রচারপত্রগুলি এনে প্রয়োজনীয় পোশাকাদি ক্রয় করে এবং প্রভুপাদকে কলকাতাগামী ট্রেন ধরিয়ে দেওয়ার জন্য তিনি স্টেশন পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দিয়েছিলেন। জলদূত ছেড়ে যাওয়ার কয়েকদিন পূর্বে প্রভুপাদ কলকাতায় পৌঁছেছিলেন। যদিও তিনি শহরে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন, কিন্তু এখন তিনি কোনো স্থানেই থাকবেন না। তিনি তার বৃন্দাবন ভজনে লিখেছিলেন, আছে মো স্ত্রীপুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। যদিও তিনি এই শহরে শিশুর মতো যত্নে লালিত হয়েছেন, কিন্তু সেই সব দিন চিরবিদায় নিয়েছিল। তার যাত্রার পূর্বে তিনি মায়াপুরে তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে গিয়েছিলেন। তারপর কলকাতায় ফিরে তিনি যাত্রার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার সঙ্গে ছিল কেবল একটি সুটকেস, একটি ছাতা এবং কিছু শুকনো খাদ্যশস্য। তিনি জানতেন না আমেরিকায় তিনি কি খাদ্যবস্তু পাবেন। হয়তো সেখানে কেবল মাংসই পাওয়া যায়। তাই তিনি তার সঙ্গে আলু সিদ্ধ ও শুকনো খাদ্য শস্যাদি নিয়েছিলেন। তার মূল জিনিসগুলি ছিল বাক্সভর্তি বই। জাহাজের মালখানায় সেগুলি পৃথকভাবে রক্ষিত ছিল। 3 খণ্ড সমন্বিত এই 200 সেটের শ্রীমদ্ ভগবত গ্রন্থগুলির বিষয়বস্তু তাকে বিশেষভাবে আত্মপ্রত্যয়ী করে তুলেছিল। যাত্রার দিন যখন এসেছিল তার সেই প্রত্যয়ের প্রয়োজন ছিল। তিনি তার পূর্বজীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছিলেন এবং তিনি ছিলেন প্রবীণ। তিনি এক অপরিচিত এবং সম্ভবত এমন একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন যেখানে তাকে তেমনভাবে স্বাগত জানানো হবে না। ভারতবর্ষে দরিদ্র এবং অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস। যদিও ভারতের নেতারা এই কলিযুগে ভারতীয় সংস্কৃতি বর্জন করে পাশ্চাত্যের অনুকরণ করছিল, তবুও তা ছিল বৈদিক সভ্যতার আবাসস্থল। তিনি অনেক ধনী, অনেক রাজ্যপাল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ভারতে একজন সন্ন্যাসীর সম্মান ছিল, শ্রীমদ্ ভগবতের সম্মান ছিল। আমেরিকা এক ভিন্ন জায়গা, সেখানে তার কেউ নেই। তিনি একজন বিদেশী, সেখানে সাধু সন্ন্যাসীদের কোনো ঐতিহ্য নেই, মন্দির নেই, বিনামূল্যে বসবাসযোগ্য আশ্রম নেই। কিন্তু যখন তিনি তার সঙ্গের চিন্ময় ভগবদত্তক ইংরাজি গ্রন্থগুলির কথা চিন্তা করেছিলেন, তিনি আত্মপ্রত্যয়ী হয়েছিলেন। যখন তিনি একজন আমেরিকানের
দেখা পেতেন তখন তিনি তাকে দিতেন শ্রীমদ্ ভগবত, ভারতে শান্তির এবং সুনামের বাণী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমীর কয়েকদিন আগের দিনটি ছিল 13ই আগস্ট। গত কয়েক বছর তিনি জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনের অধিবাসীরা কেউ বৃন্দাবন ছেড়ে যেতে চায় না। তারা বয়সে প্রবীণ ছিলেন এবং বৃন্দাবনের শান্তির মধ্যে তারা বাস করতেন। শ্রীল প্রভুপাদও বৃন্দাবনে দেহত্যাগ করতে চেয়েছিলেন। সকল বৈষ্ণব সাধু এবং বিধবারা কেউ বৃন্দাবন ত্যাগ করে এমনকি মথুরাতেও যেতে চান না, কারণ বৃন্দাবনে দেহ রক্ষা করা জীবনের একটি পরমার্থিক লাভ। হিন্দু ঐতিহ্য অনুযায়ী একজন সন্ন্যাসী কখনো সমুদ্রের ওপারে স্ম্লেচ্ছদের দেশে যাবেন না, কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ, শ্রীকৃষ্ণের নির্দেশের সঙ্গে যার পার্থক্য ছিল না। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে প্রচারিত হবে। তিনি কলকাতা বন্দরে যাওয়ার জন্য তার মালপত্র, একটি ছাতা এবং যাত্রাপথে পড়বার জন্য একটি বাংলা শ্রী চৈতন্য চরিতামৃত নিয়ে একটি ট্যাক্সিতে উঠেছিলেন। তাকে জাহাজে রান্না করতে হবে, অন্যথায় শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি অনাহারে মৃত্যুবরণ করবেন। তিনি প্রয়োজনীয় জিনিসগুলি দেখে নিয়েছিলেন, টিকিট, পাসপোর্ট, ভিসা, পি ফর্ম এবং স্পন্সরের ঠিকানা। শেষ পর্যন্ত তা সংঘটিত হয়েছিল। পরবর্তীকালে প্রভুপাদ লিখেছিলেন, ভীষণ প্রতিকূলতার মধ্যে আমি দেশ ছেড়েছিলাম। যেভাবেই হোক শ্রীকৃষ্ণের কৃপায় আমি বেরিয়ে এসেছিলাম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তুলবার জন্য, অন্যথায় ভারতে থেকে তা সম্ভব ছিল না। ভারতেও আমি একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তাকে আদৌ উৎসাহ দেওয়া হয়নি। কৃষ্ণবর্ণ মালবাহী ছোট জাহাজটি বন্দরে নোঙর করা ছিল। জাহাজে এবং তীরের মাঝে একটি সেতু। ভারতীয় ব্যবসায়ীরা কৌতূহলী দৃষ্টিতে দেখছিল। একজন গেরুয়া বস্ত্র পরিহিত প্রবীণ সন্ন্যাসী ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে চলেছেন। কলকাতা, 13ই আগস্ট 1965। জলদূত হচ্ছে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটি মালবাহী জাহাজ, কিন্তু তাতে একটি যাত্রী কেবিন আছে। 1965 সালে সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় সেই কেবিনটিতে যাত্রী ছিলেন শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। খাতায় তার বয়স লেখা ছিল 69 বছর এবং ভাতা সমেত একটি কমপ্লিমেন্টারি টিকিটে তিনি আমেরিকা যাচ্ছিলেন। জলদূতের নেতৃত্ব করছিলেন ক্যাপ্টেন অরুণ পান্ডিয়া, তার স্ত্রীও সেই জাহাজে ছিলেন। 13ই আগস্ট শুক্রবার সকাল 9টায় জাহাজ ছাড়ল। তার ডায়েরিতে প্রভুপাদ লিখেছেন, কেবিনটি বেশ আরামদায়ক। সুমতি মোরারজিকে এই সমস্ত বন্দোবস্ত করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ আরামেই আছি। কিন্তু 14 তারিখে তিনি তার ডায়েরিতে লিখলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরও খারাপ। 19 তারিখে জাহাজ যখন শ্রীলঙ্কার কলম্বো শহরে পৌঁছল, প্রভুপাদ তখন তার সামুদ্রিক পীড়া থেকে কিছুটা স্বস্তি বোধ করলেন। জাহাজের ক্যাপ্টেন তাকে সঙ্গে করে তীর ভূমিতে নিয়ে গেলেন এবং তিনি গাড়িতে করে কলম্বো শহরটি ঘুরে বেড়ালেন। তারপর জাহাজ ভারতের পশ্চিম উপকূলে কোচিনের দিকে যাত্রা শুরু করল। সেই বছর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ছিল অগস্ট মাসের 20 তারিখে। এই সুযোগ নিয়ে প্রভুপাদ জাহাজের নাবিকদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বদর্শন শোনালেন এবং পরে তার নিজের হাতে রান্না করা প্রসাদ বিতরণ করলেন। 21শে আগস্ট ছিল তার 70তম জন্মদিবস। অনাড়ম্বরে তা সমুদ্রের বুকে উদযাপিত হলো। সেই দিনই জাহাজ কোচিনে পৌঁছল এবং বম্বে থেকে সমুদ্রপথে পাঠানো প্রভুপাদ অনুদিত শ্রীমদ্ ভগবত গ্রন্থ বোঝাই 3টি ট্রাঙ্ক জাহাজে তুলে নেওয়া হলো। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে কিন্তু প্রভুপাদকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছিল। তিনি তার ডায়েরিতে লিখেছেন, বৃষ্টি, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি। তার এই অসুস্থতার লক্ষণগুলির কোনো উপশম হলো না এবং মামুলি সামুদ্রিক পীড়া থেকে তার এই অসুখটি অন্য ধরনের এবং অনেক গুরুতর ছিল। তার বুকের ব্যথাটা এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি মনে করেছিলেন যে কোনো মুহূর্তেই তার মৃত্যু ঘটতে পারে। দুদিনে তার 2বার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তার মনে হয়েছিল আবার যদি এরকম একটি অ্যাটাক হয় তাহলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রে প্রভুপাদ স্বপ্ন দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন। প্রভুপাদ উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন এবং সেই যাত্রায় আর সেই রকম হার্ট অ্যাটাক হয়নি।
1 সেপ্টেম্বর জলদূত সুয়েজ খাল প্রবেশ করল এবং 2 সেপ্টেম্বর পোর্ট সৈয়দে নোঙর ফেলল। ক্যাপ্টেনের সঙ্গে সেই দিন তিনি শহর বেড়াতে গিয়েছিলেন এবং সেই শহরটি তার খুব ভালো লেগেছিল। 6 তারিখের মধ্যেই তার অসুখ অনেকটা সেরে উঠল এবং 2 সপ্তাহের মধ্যেই তিনি আবার আগের মতো নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে নিয়মিত আহার করতে লাগলেন। তিনি ডায়েরিতে লিখেছিলেন যে তার শরীরের বল আস্তে আস্তে ফিরে আসছে। শুক্রবার 10 সেপ্টেম্বর, আজ জাহাজ খুব সাবলীল গতিতে চলছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছি, কিন্তু আমি শ্রী বৃন্দাবনের বিরহ অনুভব করছি, আর অনুভব করছি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ, গোপীনাথ, রাধা দামোদরের বিরহ। তবু এই অবস্থায় আমার একমাত্র সান্ত্বনা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, যা অধ্যয়নে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলামৃতের আস্বাদন পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ শিরোধার্য করে আমি ভারতভূমি ত্যাগ করেছি। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার পরম আরাধ্য গুরুদেবের আদেশ পালন করার জন্যই আমি এই দুঃসাহসিক কাজে ব্রতী হয়েছি। বৃন্দাবন থেকে বহু দূরে কেবল তাদের কৃপার উপরে আমি সম্পূর্ণভাবে নির্ভর করে আছি। 1965 সালে জলদূতের সেই যাত্রা ছিল এক ধীর ও শান্ত জলযাত্রা। সেই সম্বন্ধে জাহাজের ক্যাপ্টেন বলছেন যে তার পুরো কর্মজীবনে তিনি জাহাজকে এত শান্ত এবং ধীরভাবে আটলান্টিক মহাসাগর পার হতে দেখেননি। তার উত্তরে প্রভুপাদ বলেছেন যে সেই শান্ত ধীরভাব শ্রীকৃষ্ণেরই করুণার নিদর্শন এবং শ্রীমতী পান্ডিয়া প্রভুপাদকে অনুরোধ করেন ফেরবার সময়ে তিনি যেন তাদের সঙ্গে আসেন, যাতে তারা আবার এরকম শান্তভাবে আটলান্টিক পার হতে পারে। প্রভুপাদ তার ডায়েরিতে লিখেছেন, আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বেঁচে থাকতাম না, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কাণ্ডারি। কলকাতা ছেড়ে 35 দিন ভ্রমণের পর জলদূত 1965 17 সেপ্টেম্বর সকাল 5:30 বস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছল। নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল। একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রভুপাদ ক্যাপ্টেন অরুণ পান্ডিয়ার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন পান্ডিয়া সেখানে কিছু কেনাকাটা করা ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া বস্টনে প্রভুপাদের ক্ষণকালীন অবস্থানের আরেকটি বিশেষ তাৎপর্য ছিল, তা হল কমনওয়েলথ জেটিতে মার্কিনে ভগবত ধর্ম নামে একটি বাংলা কবিতা তিনি লিখেছিলেন। বড় কৃপা কইলে কৃষ্ণা অধমের প্রতি, কি লাগি আনিলে হেথা করো এবে গতি। আর কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তার কৃপা হয় অহৈতুকী, সকলেরই সম্ভব হয় তুমি সে কৌতুকী। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা করো প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়া বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। রজস্তম হইতে তবে পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার। কি করে বুঝব কথা বড় সেই চাহি, ক্ষুদ্র আমি দিনহীন কোন শক্তি নাই। অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। অখিল জগৎ গুরু বচন আমার, অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার। তব কৃপা হইলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার চোখ দুঃখ যে ঘুচিবে। আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। দিনহীন কাঙাল অভয়চরণারবিন্দ স্বামী। জলদূত কমনওয়েলথ পিয়ার, বোস্টন ম্যাসাচুসেটস USA 18 সেপ্টেম্বর 1965। 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজ বাস শেষ হলো। সেই সময়ের কথা বর্ণনা করে প্রভুপাদ পরে বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। জেটিতে নেমে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন তা তিনি জানতেন না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্ক মাত্র ঘন্টা খানেকের খরচ। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, তার গায়ের রং সোনালি, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির
বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনো দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এরকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। জাহাজ থেকে নামার পর প্রভুপাদ সম্পূর্ণ একা হয়ে গেলেন। পেনসিলভেনিয়ার কোনো এক জায়গায় মিস্টার আগরওয়াল নামে তার একজন জামিনদার ছিল। তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন। ডক থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার আগরওয়াল ট্রাভেলার্স এডের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। শুধুমাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ, এবং আরও $20, যা তিনি শ্রীমদ্ ভগবতের 3টি খণ্ড ক্যাপ্টেন পান্ডিয়ার কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন। সেই সম্বল নিয়ে প্রভুপাদ ছাতা ও একটি সুটকেস হাতে নিয়ে ট্রাভেলার্স এডের প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন। পরবর্তী অংশটি শ্রবণ করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যদের সাথে গল্পটি শেয়ার করবেন, যাতে অন্যরাও শুনতে পারে। আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীলা প্রভুপাদ, হরি বল।